হাসি আর আনন্দ সবকিছু মিলিয়ে ৯টি বছর কাটিয়ে দিয়েছি তোমার সাথে। আমি সুখের পরিমাণটাই বেশি পেয়েছি। আল্লাহ আমাকে তোমার উসিলায় অনেক সুখে রেখেছে আলহামদুলিল্লাহ। আমি কখনো চিন্তাও করিনি যে আল্লাহ আমাকে এত ভালো রাখবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কিছু করার জন্য। পরিবারমুখী একটা মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমার হাসব্যান্ড একদম পরিবারের জন্য জান-প্রাণ দিয়ে পরিশ্রম করে। আর এটা অনেক ভালো লাগার আর অনেক শান্তির। আপনারা সবাই আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ৯ বছরের অ্যানিভার্সারি আজকে আমাদের। আপনাদের সাথে ফুল ব্লগটি শেয়ার করতে যাচ্ছি। আশা করব আপনারা খুব ভালোবাসার সহিত ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা আর স্টার্ট করতে পারিনি। বাচ্চাকে নিয়ে একটু দৌড়ঝাঁপের মধ্যে ছিলাম। তো দুপুর থেকে ভিডিওটা কন্টিনিউ করে একদম রাত পর্যন্ত কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কার কাছে কেমন লাগবে, তারপরেও চেষ্টা করেছি আমি আমার মতো করে সব কিছু তুলে ধরার জন্য। আশা করব আপনারা একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে এমন একটা দিন, আজকে আমি একটু স্পেশাল রান্না করব, তবে আদা রসুন বাটা ছিল না। তো আমি খুব ঝটপটভাবে মুরগি রান্না করার জন্য পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি মোটা মোটা করে কেটে। সেখানটাতেই আমি অল্প একটু আদা আর অল্প একটু রসুন কুচি করে দিয়ে দিয়েছি আর ব্লেন্ডার করার মাঝখানে হয়ে গেল। তো এখন প্রত্যেকটা মশলা আমি মিলিয়ে খুব নর্মালভাবে একটা মুরগি রান্না করব। এটা রোস্টও হবে না, এটা কোরমাও হবে না, এটা একদম স্বাভাবিকভাবে আমি আমার মতো করেই রান্না করছি। মুরগির মশলা মানে রোস্টের মশলা দিয়েছি, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো সস, সেই সাথে লবণ, পরিমাণ মতো চিনি, সব কিছু দিয়ে আমি ভালো করে এই পেস্টটা মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মুরগিটা ভেজে নেব। মুরগি ভাজার পর এই মশলাতে যখন মুরগিটা রান্না করা হবে তখন খুব সুন্দর একটা রোস্টের ফ্লেভার আসবে, তবে তো এটা রোস্ট হবে না। আর কোরমার মতো করেও রাঁধছি না, আমি একদমই নর্মালভাবে পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার জন্যই রান্না করছি মূলত। এদিক থেকে শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর লেবু কেটে নিয়েছি। এখন হচ্ছে মুরগিটাকে ভাজতে বসিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলাতে। এক পাট ভাজা হয়ে গিয়েছে, অপর পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। আর ভাজা হয়ে গেলে তারপর আমি ঝটপট রান্না বান্না করে নেব। আজকে খুব ইচ্ছা ছিল খুব গুছানোভাবে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করব বা রান্নাবান্নাগুলো খুব স্পেশালভাবে শেয়ার করব। তবে কি জানেন, এতটাই দেরি হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়াও তাড়া দিচ্ছিল। খাবারের পর সে আমাকে নিয়ে বের হবে। সব কিছু মিলিয়ে না আমার আজকে সকালটা যেমন দৌড়ঝাঁপে গিয়েছে, দুপুরটাও কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই কেটে যাচ্ছে। তো এই তো রান্না মোটামুটি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি। আজকে স্পেশাল রান্না করেছি, তো সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন বাহিরের জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে দুজন মিলে রিকশায় করে বের হয়েছি, যদিও আমি বাচ্চাদের কথা বলেছিলাম বাবুদেরকে নিয়ে নেই, তবে আপনাদের ভাইয়া বলল আজকের দিনটা তুমি আমি একটু একা একা সময় কাটিয়ে আসবো বাহিরে। বাচ্চারা তো সব সময় যায়, তো ওদেরকে আর বাহিরে নিলাম না। আমি আর আপনাদের ভাইয়া প্রয়োজনীয় একটা কাজে বের হয়েছি। আর যেহেতু আজকে স্পেশাল দিন, দিনটাকে স্পেশাল করার জন্য যা যা করা লাগে সব কিছুই করব। তো আমার খুব কসমেটিক কেনার দরকার ছিল, কারণ সামনে ২৬ তারিখে একটা বিয়ের দাওয়াত আছে। আর কোথায় কিভাবে যাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে চুড়ি, সেই সাথে ব্রোচ সব কিছুই নিতে এসেছি আর কেনাকাটাও করে ফেলেছি। বাচ্চাদের জন্য ক্লিপ, চুড়ি সবই কিনেছি। আর এদিকটাতে এসেছি একটা চাদর নেয়ার জন্য। আপনাদের ভাইয়া বসে বসে পছন্দ করছিল হাতের যে চাদরটা দেখতে পাচ্ছেন, সবুজ কালারের এই চাদরটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ হয়েছে, তবে কালারটা আমার ভালো লাগেনি। এই কারণে এই ডিজাইনটার মধ্যেই আরেকটা জাম কালারের চাদর নিয়ে নিয়েছি। তো কেনাকাটা করে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে বসেছি কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আসলে অনেকক্ষণ সময় দিতে হয়েছে, কারণ সময় তো একটু বেশিই লাগে কোনো রেস্টুরেন্টে আসলে।
তো বাচ্চাদেরকে যেহেতু বাসায় রেখে এসেছি সব দিকেই একটু টেনশন লাগছিল। তারপরেও কিছু করার নেই, স্পেশাল দিন ভালোবাসার মানুষটার সাথে স্পেশাল করার জন্য টেনশনটা আমার মাথায় কোনো কাজই করছিল না। তো যাই হোক, এখানে একটা ক্যাশনাট সালাদ নিয়েছি। একদম সিম্পল খাওয়া দাওয়া করব আজকে, কারণ বাসা থেকে তো খেয়েই বের হয়েছি। আর খেয়ে 2 মিনিটও রেস্ট করতে পারিনি, সাথে সাথেই বের হয়ে গিয়েছি। বের হয়ে সাথে সাথেই কেনাকাটা করা, হেঁটে, এগুলো আমার কাছে খুব বোরিং লাগে। মানে খাওয়া দাওয়ার পর কোনো কিছু করতে আমার একদমই ভালো লাগে না। তো এখানে বসে অনেকক্ষণ জিরিয়েছি, তারপর আমার কাছে একটু ফ্রেশ লাগছিল। তো এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টে আমরা সব সময় আসি, মানে আমার বিয়ের পর থেকে এই 9 বছর আমার মনে হয় এই রেস্টুরেন্টে আমি বেশিরভাগ সময় খেয়েছি। আর তাদের খাবারের মানটা অনেকটাই ভালো। এই কারণে কোনো কিছু খাবারের চিন্তা করলেই আমি দৌড়ে এই রেস্টুরেন্টটাতেই চলে আসি। তো এখানে খাওয়া দাওয়া করছিলাম, আর আপনাদের ভাইয়া আমার জন্য একটা নাগা চিকেন নিয়েছে, মানে এটা এতটাই ঝাল। এই যে নাগা চিকেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ভাইয়া খেতেই পারেনি, কোনো রকমে একটা টুকরো খেয়েছে। আমি সম্পূর্ণটা খেয়েছি, এতটাই ঝাল ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমরা কোল্ড কফি খেয়ে কিছুক্ষণ রেস্ট করে বের হয়ে গিয়েছি, বাসার উদ্দেশ্যে যাব। তো বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, আর হচ্ছে লাস্টে কলা নিয়ে নিচ্ছিল। কলা নিয়ে সোজা বাসায় চলে এসেছি। মোটামুটি 7টা থেকে 7:30 8টার মতো বেজে গিয়েছে। বাহিরে যখন গিয়েছি তখন তো খুব আনন্দ নিয়ে গিয়েছি, তবে বাসায় আসার পর যখন আমার ঘরের এই অবস্থা, তখন তো আমার আর কিছু ভালো লাগছিল না। মানে আমি 10টা মিনিট একটু রেস্ট করেছি, যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরপরই বের হয়েছি। তো অনেকটা সময় কাটিয়ে এসেছি বাহিরে, তো বাসায় এসে আমি কিছুটা সময় একটু রেস্ট করে নিয়েছি। এখন আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। সংসারের কাজ আজকে আর সেরকম করব না, শুধুমাত্র আমার বেডরুমটাকে একদম টিপটপ করে গুছাতে হবে। কারণ এরকম এলোমেলো অগুছালো বেডরুমে আমি মনে হয় না রাতে ঘুমাতে পারবো। তো আমি খুব ঝটপটভাবে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। একটা ঝামেলার ওপর আরেকটা ঝামেলা, যেমন ড্রেসিং টেবিলটা যখন গুছাতে নিয়েছি তখন পুরোটা পাউডারের কৌটো পরে ড্রেসিং টেবিলটা পুরোটাই মেসি হয়ে গিয়েছে। তো সব কিছু নামিয়ে ভালো করে মুছে আমি ড্রেসিং টেবিলটাকে আবার গুছিয়ে নিয়েছি। সাইড টেবিল বক্সটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার ওয়ালেট, সেই সাথে যা কিছু আছে, ঘড়ি, তো সব কিছু আমি হচ্ছে ওর একটা ড্রয়ার আছে, ওই ড্রয়ারেই রেখে দিয়েছি। আমি যে বোরকাটা পরে বের হয়েছি ওই বোরকাটাকেও ভাঁজ করে এখন আলমারিতে রেখে দেব। এটা কিছুক্ষণ এভাবেই ছড়িয়ে রেখেছিলাম, মোটামুটি শুকিয়ে গিয়েছে, এখন আমি আলমারিতে রেখে দেব। যে ব্যাগটা নিয়ে গিয়েছি সেই ব্যাগটাও এখন তুলে রাখবো। মোট কথা সব কিছু A to Z এখন পরিষ্কার করে নেব। আর গুছিয়ে না রাখলে যে কোনো জিনিস পরবর্তীতে খুঁজে পাওয়াটা খুব টাফ হয়ে যায়। এই যে ছাদ থেকে তুলে এনে রেখেছিলাম এতগুলো কাপড়, এগুলো যখন বাসা থেকে বের হয়েছি তখন আর গুছানো সম্ভব হয়নি। তো এখন এগুলো গুছাতে হবে, মানে কাপড় যখন ছাদ থেকে আনা হয় সাথে সাথে গুছিয়ে নিলে দেখা যায় কি যে ভালো লাগে। তবে এগুলো এভাবে ফেলে রাখার পর গুছাতে আমার এতটাই বিরক্ত লাগে কি বলবো। তারপরেও কিছু করার নেই, এখন তো গুছাতেই হবে। তো আমি খুব ঝটপট করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপর জায়গা মতো রেখে অন্যান্য কাজগুলো করে নেব। এই তো কথা বলতে বলতে কাপড়গুলো গুছানো হয়ে গিয়েছে, আমি সবারটা আলাদা আলাদা করে তারপর আলাদা ড্রয়ারে রেখে দেব। বাসার আমার বেডরুমের জায়গাটা অনেকটাই ছোট, মানে এতটুকু চিকন জায়গাতে আমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। কিছুই করার নেই, জায়গা যেহেতু কম আমাদেরকে ছোট করেই সব কিছু তৈরি করতে হয়েছে। আর রুমের প্রয়োজনীয় জিনিস তো লাগবেই। রুমে আপনাদের ভাইয়া বলেছিল সেরকম কিছুই রেখো না, শুধু খাটটা রাখো। তবে এভাবে করে কি আর চলা যায়? আপনি কোনো কিছুই রুমে রাখলেন না, তবে আপনার সব কিছুই প্রয়োজন। এভাবে করে তো আর চলা যায় না প্রতিনিয়ত। একটু কষ্ট হলেও যখন প্রত্যেকটা জিনিস আমি ইউজ করতে পারি তখন কষ্টটা একদম চলে যায়। আমার রুমটা ছোট, তবে কাজকর্ম সবই করতে পারি সুন্দর করে। তবে ওই যে বেলকনিতে যাওয়ার সময় জায়গাটা অনেকটাই চিকন, আর ওখানটা দিয়ে যেতে আমার কষ্ট হয়ে যায়। তো বেলকনিতে তো আর সবসময় যাওয়ার প্রয়োজন হয় না, এই কারণে একটু মেনে নিয়েছি, আসলে কিছুই করার নেই।
তো যাই হোক, আমি হচ্ছে সব ভালো করে গুছিয়ে নিয়েছি। অন্যান্য রুমগুলো যদিও গুছানো আছে, আমার বেডরুমটাই এলোমেলো ছিল। তো বেডরুমটাকে ভালো করে গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিয়েছি। যেই জিনিসগুলো কেনাকাটা করেছি সেগুলো দেখাদেখি হয়েছে। অনেক কাগজের টুকরো পড়েছে বা টিস্যু পড়েছে, সব কিছু আমি ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। পর্দাগুলো টেনে দিচ্ছি। তারপর আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, আমিও ধুয়েছি, কাজের খালাকে দিয়েও ধুয়েছি। তো কিছু কাপড় যেগুলো সাদা কাপড় সেগুলো আমি বেলকনিতে দেই, কারণ সাদা কাপড় ছাদে দিলে দেখা যায় রোদের তাপে রংটা জ্বলে যায়। তো এই কারণে আমি চেষ্টা করি যে বেলকনিতে ঠান্ডা ঠান্ডাভাবে এটা শুকিয়ে যাক। আর এই তো বাতাসে শুকিয়েও গিয়েছে। বেলকনি থেকে কাপড়গুলো নিয়ে খাটের উপরে রেখে এসেছি। এখন আমি এই বাতাসের মধ্যে কিছুটা সময় নিজেকে একটু সময় দেব। আমার বেলকনিতে যে গাছগুলো রেখেছি বৃষ্টির পানি পড়ে এতটাই সুন্দর তরতাজা হয়েছে। পরের দিন আমি চেষ্টা করব গাছের পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিতে। গাছের পাতাতে প্রচুর পরিমাণে ধুলাবালি জমেছে। যেহেতু একদম রোড সাইডে আমার এই বেলকনিতে অনেক ধুলাবালি হয়েছে। বেলকনির গাছগুলোকেও একটু পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়ার নতুন কিছু সাদা পাঞ্জাবি পায়জামা, সেই সাথে এবার ঈদের পাঞ্জাবিটাও ধুয়ে দিয়েছি। তো সেগুলো এখন আমি এভাবে করেই গুছিয়ে নেব, যেহেতু সবগুলো জিনিস আয়রন করতে হবে। তো আয়রন করার আগে তো এভাবে কুচকিয়ে ফেলে রাখা যাবে না। তো আর এখন তো আয়রন করার সময়ও নেই। তো এভাবে করেই ভাঁজ করে আমি আলমারিতে রেখে দেব। যখন সময় সুযোগ হবে তখন আমি ঝটপট এই কাজটা করে নিতে পারবো। তো এই তো সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া যখন বাসায় চলে আসবে তখন খাওয়া দাওয়া করে একটু নিজেদেরকে সময় দিয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়ব। তো ইনশাআল্লাহ পরের ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আমি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই তো আলমারিতে কাপড়টা রেখে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে যে ব্লগটা শেয়ার করেছি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি সবার থেকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।